স্বাগতম জানাচ্ছি আমার ক্লাসে। প্রথমে বলি, তোমরা যারা এই মহামারী করোনা ভাইরাসের ভিতর দিয়ে 2020 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এইচএসসি পড়ার জন্য আমাদের কলেজে ভর্তি হয়েছ, তাদের সবাইকে আমি আমার তরফ থেকে এবং আমার কলেজের পক্ষ থেকে স্বাগত জানাই। আর সাথে সাথে বলি যে তোমরা একটা স্কুলের গণ্ডি পেরিয়ে এই মহাবিদ্যালয়ের গণ্ডিতে প্রবেশ করেছ। এই দুর্যোগকালীন সময় তোমরা যাতে সুস্থ থেকে তোমাদের পড়াশুনো ধারাবাহিকভাবে চালায় যেতে পারো, তারই লক্ষ্যে এই অনলাইনের ক্লাসের সূত্রপাত বা সূচনা। তোমরা জানো, এই বিশ্বে অর্থাৎ আমাদের এই পৃথিবীতে সমস্ত জায়গায় এই অনলাইনের ক্লাসের মাধ্যমে পড়াশুনোকে সচল রাখার জন্য সরকার সহ বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের দেশও পিছিয়ে নেই। আমরা তথ্য প্রযুক্তির যুগে আমাদের দেশও যথেষ্ট এগিয়ে আছে। তারই ধারাবাহিকতায় এই অনলাইনের ক্লাস হচ্ছে। আমিও তারই একজন সহযোদ্ধা। আর তোমরা আমার সাথে সঙ্গী হয়ে আমাদের এই ক্লাসের বা আমাদের দেশের এই শিক্ষা ব্যবস্থাকে সচল রাখবে, এ আশাবাদ ব্যক্ত করি। সাথে সাথে বলি, তোমরা যাতে এই পড়াশুনো যে চালাইয়ে যেতে পারো। যদি আমরা থেমে যাই তাহলে কি হবে? পড়াশুনো থেমে গেলে সেই থেমে যাওয়াটা একেবারে স্টপ হয়ে গেলে আর চলবে না মানে আমরা পড়াশুনোয় ফিরতে পারবো না। কিন্তু আমাদের পড়াশুনো যতই আপদ বিপদ আসুক না কেন, যতই সমস্যা আসুক না কেন, আমরা কিন্তু আমাদের পড়াশুনোকে চালিয়ে যাব। আমার সাথে আশা রাখি তোমরা সবাই একমত হবে। আর এরই ধারাবাহিকতায় বিজ্ঞান বিভাগের সকল ছাত্রীকে আমি আমার ফিজিক্সের ক্লাসে স্বাগত জানাই আমার এই প্রথম ক্লাসে। তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থেকে এই পড়াশুনোকে চালিয়ে যাবে এবং নিয়মিত অনলাইনের ক্লাসগুলো দেখবে। এবং শুধু ওই শুরুটা দেখবে না, শেষ পর্যন্ত দেখবে। যে একটা ক্লাস ভিডিও হলে, সে ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, আদারওয়াইজ অন্য যে কোনো ক্লাস হোক, তোমরা ওই যে ভিডিওটা একটু দেখলাম, ওই দেখেই কিন্তু শেষ না। ওই ক্লাসটা শেষ করতে হবে, বুঝতে হবে। যদি কোনো প্রশ্ন থাকে সেই সাবজেক্টের টিচারদের কাছে জিজ্ঞাসা করতে হবে যে এই সমস্যাটা কী। তা নাহলে হবে না। দেখা গেল আমরা যদি সরাসরি অনলাইনে ক্লাস না নিয়ে ক্লাসরুমে থাকতাম, তাহলে আমি সরাসরি তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারতাম, একজন নাম ধরে বলতে পারতাম, রোল ধরে বলতে পারতাম যে তুমি বুঝছো, তুমি কি বোঝোনি। কিন্তু সেই সুযোগটা আমাদের এখানে নেই। এই জায়গায় হচ্ছে কি, নিজেরা উদ্যোগী হতে হবে। অর্থাৎ আমরা যেমন শিক্ষকরা ভূমিকা পালন করব, সাথে সাথে শিক্ষার্থীদেরও অনুরূপ ভূমিকা পালন করতে হবে। তা নাহলে এই অনলাইনের ক্লাসের সফলতা আসবে না। আশা রেখে আমার কথাটা বুঝেছ। আর আমি এই যে বললাম যে তোমরা আসলে অনেক কঠিন সংগ্রামের মধ্য দিয়ে চলছো, আমরা চলছি, দেশ চলছে, পৃথিবী চলছে। এই সংগ্রামের ভিতর দিয়ে কেউ থেমে থাকলে হবে না, কারণ যারা থেমে থাকবে তারাই পিছিয়ে পড়বে। তাই বলছি যে সমস্ত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে, পায়ে পা মিলিয়ে চলতে হবে। এবং আমাদেরকে কি করতে হবে? আমাদের এই চলার জন্য শুধু কিন্তু ওই অনলাইনে ভিডিও দেখলাম, দেখলাম, ওটা না। আমাদের পড়াশুনোকে ঠিকঠাক মতো করতে হবে, ভিডিও দেখব এবং সাথে সাথে আমাদের পাঠ্য বইগুলো পড়তে হবে। তারপরে আমি আশা করি হয়তো এই দুর্যোগকালীন সময় আর বেশি দিন থাকবে না। একদিন না একদিন বিপদ শেষ হবে। সেই দিন আমরা আলোর মুখ দেখব এবং সবাই মিলে আবার আমরা একত্রে ক্লাস নিতে পারবো। তোমরা থাকবে, শিক্ষক থাকবে, শিক্ষার্থী থাকবে, আনন্দ ঘন পরিবেশ আবার ফিরে আসবে। এটাই আমরা স্রষ্টার কাছে প্রার্থনা রাখি। ঠিক আছে? তাহলে বলি, এতক্ষণ পর্যন্ত বললাম। আমার হয়তো অনেকেরই জানতে ইচ্ছা করছে বা বলতে ইচ্ছা করছে আমার নামটা কি, শাসন শাস। তাহলে আমি বলি, আমার নাম গোবিন্দচন্দ্র জোয়ারদার। আমি ফিজিক্সের প্রভাষক। জানো তো আমাদের কলেজের নাম গভর্নমেন্ট এলবিকে মহিলা ডিগ্রি কলেজ, এটা সবারই জানা। তবুও বলি, আমি এই আমার ক্ষুদ্র পরিচয়। আর আমি তোমাদের ফিজিক্স বিষয় পড়াবো, পদার্থবিজ্ঞানের টিচার আমি। আমার যতটুকু সামান্য জ্ঞান আছে, আমার যতটুকু সামান্য যোগ্যতা আছে, আমি এই যোগ্যতা দিয়ে তোমাদেরকে আপ্রাণ চেষ্টা করব কিছু দেওয়ার, কিছু শেখানোর। আর আশা রাখি তোমাদের আন্তরিক চেষ্টা থাকলে সেটা আমার চেষ্টা বা আমার আশা সফল হবে এবং তোমরা জীবনে অনেক বড় হবে, এ
প্রার্থনা আমি স্রষ্টার কাছে করি এবং এই বলে আমি আমার আজকের ক্লাসের ভূমিকাটা শুরু করি। এই ফিজিক্সের 10টা অধ্যায় আছে। এই 10টা অধ্যায়ের ভিতরে আমরা কিন্তু প্রথম অধ্যায়টা আমি লিখলাম না। কেন প্রথম অধ্যায় দিয়ে আমি শুরু করলাম না? একাদশ শ্রেণী পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় দ্বিতীয় ভেক্টর প্রশ্ন থাকতে পারে যে প্রথম অধ্যায়টা একটু আমরা পরে পড়ব, কারণ প্রথম অধ্যায়টা এমন একটা বিষয় যেটা পড়তে গেলে অতটা ভালো লাগে না। এখন আমরা শুরু ফিজিক্স সবাই বলে, আমি শুনেছি বলে, সবাই স্টুডেন্টরা বলে, এসএসসিতে বলে যে কি ফিজিক্স মানে বিরাট একটা কঠিন বিষয়, কিন্তু না, ফিজিক্স অতটা কঠিন বিষয় না। ফিজিক্সটাকে যাকে কঠিন মনে হয় সেই কঠিনকে যদি তুমি আপন করে নাও, সেটাই তোমাকে সবচেয়ে সহজ এবং সবচেয়ে আনন্দ দেবে। এখন যদি তুমি বলো উপন্যাস লেখে, আমি একটা উদাহরণ দিই, উপন্যাস বিভিন্ন রাইটার বিভিন্নভাবে লেখে। একটা উপন্যাস, আমি কোনো রাইটারের নাম বলতে চাচ্ছি না, কারণ কাউকে ছোটো করা ঠিক হবে না, আমি সবাই লেখে দেখবা কোনো রাইটারের উপন্যাস পড়লে একবার পড়লে ওই বইটা আর পড়ার দ্বিতীয়বার আগ্রহ জাগে না। তা আমি দুই একটা রাইটারের কথা বলি যাদের প্রশংসা করছি না, তাদের লেখার ধরন, তাদের লেখার কি বলা যায় গভীরতা, এটা তুমি দিন দিন যত পড়বে ততই ভালো লাগবে। বঙ্কিমের উপন্যাস তুমি যখন স্কুলে যদি কোনো দিন পড়ে থাকো একরকম লাগবে, ইন্টারমিডিয়েটে উঠে পড়ে আরেক রকম লাগবে, যখন তুমি আমাদের মতো বয়সে আসবে শিক্ষকতা করবে বা মাঝ বয়সে এসে পড়বে তখন আরেক রকম লাগবে, বৃদ্ধ বয়সে আরেক রকম লাগবে। অর্থাৎ রবি ঠাকুরেরও ঠিক ওই রকম। এই সমস্ত যারা আরও আছে আমাদের যে কায়কবাদের লেখা আছে, তারপরে নজরুল ইসলামের লেখা আছে, বিভিন্ন রাইটারের লেখা এক এক বয়সে এক এক রকম লাগবে। এবং এই যে এই লাগাটা নির্ভর করে তোমার মনের উপর, মানসিকতার উপর, তোমার চিন্তার গভীরতার উপর, তোমার চেতনার উপর, এইগুলোর উপরে তোমার লাগবে। অতএব যে ফিজিক্সটাকে সেই শুরুতেই যে অনেকে বলে যে খুব কঠিন, কিন্তু কঠিন না। এই ফিজিক্সটা এত বড় ফিলোসফি, এত বড় দর্শন, আমি ফিজিক্সের টিচার বলে বলছি না, এর মতো বাস্তব দর্শন, এর মতো ভালো লাগার জিনিস, এর মতো জিনিস খুব কম আছে যদি তুমি একবার আনন্দ পাও। আমি তোমাদের ছোট্ট একটা উদাহরণ দিয়ে আজকে শুরু করি। সেটা হচ্ছে, দেখো যে মানে প্রবাদ আছে যে কি, যে প্রত্যেক ইটটি মারলে পাটকেলটি খেতে হয়, ইংলিশে বলে টিট ফর ট্যাট। আর বলে কি, আমাদের মহান বিজ্ঞানী নিউটন, উনি বলেছেন যে কি প্রত্যেক ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই কথাটাতে আমি তোমাদেরকে একটু বলি যে কেমন, দেখো কত একটা সুন্দর কথা, যে আমাদের এই ক্রিয়া প্রতিক্রিয়া না থাকলে আমরা মাটিতে হাঁটতে পারতাম না, নদীতে লঞ্চ বা কোনো কিছু চলতে পারতো না, নৌযান চলতে পারতো না, আকাশে বিমান চলতে পারতো না, রকেট মহাশূন্যে যেতে পারতো না, এই থার্ড লর কারণে। তাহলে কি হচ্ছে, প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি এই হোয়াইট বোর্ডে আমি হাত দিয়ে ধাক্কা দিচ্ছি, হোয়াইট বোর্ডও আমাকে কিন্তু ধাক্কা দেবে, সম পরিমাণ দেবে। অর্থাৎ তুমি দেখো যে আমি তোমাকে একটা চড় মারলাম, উচিত তোমার আমাকে একটা চড় মারা, তাই না? প্রত্যেক ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া আছে, কিন্তু না, মানুষের ক্ষেত্রে এইটা ঘটে না। আমি তোমাকে চড় মারলে তুমি কিন্তু তোমার একটা কষ্ট লাগবে, তোমার ব্যথা লাগবে, তোমার একটা অনুভূতি হবে, তোমার একটা বেদনা হবে, সেই বেদনা কী হবে, একটা প্রতিক্রিয়া মনের থেকে জানাবে। দেখা গেছে যে আমাদের এই সমাজে যারা ক্ষমতাশালী ব্যক্তি, তারা কি করে, দুর্বলের উপরে অত্যাচার করে। দুর্বল কিন্তু ক্ষমতাশালীর উপরে অত্যাচার করতে পারে না, কিন্তু কি দেখা গেছে কি, যে একদিন না একদিন ওই ক্ষমতাশালী ব্যক্তি তার প্রাপ্য এই পৃথিবীর থেকে পেয়ে তার এই পৃথিবী ত্যাগ করতে হয়েছে। অনেকে আছে, আমি নাম নাই বললাম, তোমরা জানবা যে বড় বড় মোস্তানা ছিল যারা খুলনায় ছিল, দেশে ছিল, বহু দেশে ছিল। ইভেন লাদেনের মতো একটা ক্ষমতাশালী ব্যক্তিও একদিন তার শেষ হয়েছে। তার মতো ক্ষমতাশালী ব্যক্তি কিন্তু এই পৃথিবীতে কম ছিল, তাই না? তাহলে তুমি দেখছো যে আমাদের দেশে যারা স্বৈরচারী ছিল, যারা পাকিস্তানের হয়ে আমাদের এই দেশের বাঙালিদের উপর অত্যাচার করেছিল, দেখো তাদেরও বিচার একদিন হলো, এই পৃথিবীতে হলো, এই বাংলাদেশের মাটিতে হলো। আমি আমার জীবন দশায় দেখে যেতে পারলাম, তাই না? এই যে আমার বাবা স্বাধীনতার সময় মারা গেছিলেন, তাহলে আমি কিন্তু বিচার চাইতে পারিনি, কিন্তু আমি বিচার পেয়ে গেছি। কেন পাইছি? দেখো এই যে আমাদের প্রধানমন্ত্রী এর বিচারটা করলেন, এই যে তারা শাস্তি পেল, এই বড় পাওয়া। তাহলে কি হলো, যে তুমি না চাইলেও কিন্তু প্রত্যেক ক্রিয়ারই একটা সমান প্রতিক্রিয়া ঘটবে, সেটা তুমি বললেও ঘটবে, না বললেও ঘটবে। তাহলে
দেখো ফিজিক্সটা কত সুন্দর জিনিস। তোমাকে বলে যে তোমার দেখো যে তুমি আগুনে হাত দিলে তোমার আগুনে হাতটা যতটা না পুড়বে, তুমি যদি বাষ্পে হাত দাও তার চেয়ে বহু গুণ তোমাকে পোড়াবে। তাই দেখো যেটা দেখতে পাচ্ছ, যেটা তুমি দেখতে পাচ্ছ চোখের সামনে, তার থেকে অদৃশ্য জিনিসটাকে তোমাকে কি করছে, সেই তাপটা তোমাকে বেশি পোড়াচ্ছে। তাহলে ফিজিক্সটা হচ্ছে এইরকম জিনিস, যদি একে গভীরে বোঝো তাহলে এর ভালো লাগা দিক আছে, এর ভালো লাগা আছে। এই ফিজিক্সটা কেমন যে তুমি একটা জিনিস, একটা রং, তুমি জানো না এর ভিতরে কত কিছু মিক্সার আছে। যখন প্রিজমের ভিতর দিয়ে একটা সাদা আলো যাচ্ছে, তার 7টা বর্ণে বিভক্ত হচ্ছে, তাহলে কত রঙিন জিনিস এই 7টা জিনিসের সঙ্গে মানে মিশে আছে এই মানে সাদা আলোর ভিতরে। তাহলে এই রংটাকে খুঁজতে হবে তোমার। এটা ফিজিক্স। এই ফিজিক্সটাকে ভালো লাগবে, এই ফিজিক্সটাকে ভালোবাসতে হবে। যখন তুমি ভালোবাসবে তখনই, এখন বলেছে ফিজিক্স বলেছে যেন কোনো কাজই বৃথা যায় না, তুমি যে কাজ করবা সে কাজেরই একটা ফল পাবো, এটাই বলে ফিজিক্স। তুমি যাই করো না কেন, তুমি ভালো কাজ করলে ভালো ফল পাবা, খারাপ কাজ, তাই বলে পজিটিভ কাজ এবং নেগেটিভ কাজ, অর্থাৎ ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ, তুমি যেমন কাজ করবা সেই ফল পাবা। এটাই হচ্ছে ফিজিক্স। ফিজিক্সটা খুব সুন্দর জিনিস। আশা রাখি আমার সাথে থাকবা তোমরা, এবং আমার সাথে থাকিয়ে তোমাদের যে প্রশ্ন আছে, তোমাদের যে মানে জানার যে আগ্রহ যদি থাকে, তোমরা আমাকে প্রশ্ন করবা, আমি আমার সাধ্য মতো আমি চেষ্টা করবো তোমাদের সেই উত্তরটা দেওয়ার। আমার কথাটা মনে হয় বুঝেছো সবাই। তাহলে অনলাইন ক্লাসের আজকে যে আমরা ভেক্টর কথাটা বলছি, এই ভেক্টরটা শুরু করলাম। ভেক্টর মানে তোমরা এসএসসিতে যতটুকু পড়েছো খুবই সামান্য। এই ভেক্টর নিয়ে বড় বড় বই আছে, এই ভেক্টর নিয়ে অনেক বড় বড় বই আছে। কোথায়? যখন তুমি অনার্সে পড়বা, যখন এরপরে থিসিস করবা, মাস্টার্স করবা, অনেক কিছু আছে, সেখানে দেখবা যে ভেক্টরের বড় বড় বই আছে। তাহলে ভেক্টরটা তোমরা শুরু করেছো এসএসসিতে খুবই সামান্য একটা বিষয় নিয়ে, তাই তো? সামান্য একটু নিয়ে শুরু করছো। আমরা ইন্টারমিডিয়েট একটু বেশি পড়বো, যখন অনার্সে যাবে তখন আর একটু বেশি, এইভাবে স্টেপে স্টেপে যেতে হবে। তাহলে ভেক্টর পড়ার আগে আমি একটু বলি রাশি। রাশি কাকে বলে? রাশি রাশি বলে ভৌত বিজ্ঞানে যা কিছু ভৌত বিজ্ঞানে যা কিছু পরিমাপ করা হয় তাই রাশি। অর্থাৎ আমরা কি বলছি? ভৌত বিজ্ঞান। এই ভৌত বিজ্ঞানটা কি? তোমরা পড়ে আসছো এসএসসিতে, আশা রাখি সবাই মনে হয় জানো। ভৌত বিজ্ঞান মানে হচ্ছে জড় বিজ্ঞান। জড় বিজ্ঞান, এই জড় বিজ্ঞান কাকে বলে? যে বিজ্ঞানের প্রাণ নেই, অর্থাৎ যে বিজ্ঞানে প্রাণহীন বস্তু নিয়ে আলোচনা করা হয়, কথাবার্তা বলা হয়, বিচার বিশ্লেষণ করা হয়, পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেটা হচ্ছে জড় বিজ্ঞান। তাহলে জড় কথার অর্থ যে জড় পদার্থ, যে সমস্ত পদার্থের প্রাণ নেই। তাহলে জড় বিজ্ঞানে যা কিছু পরিমাপ করা হয় তাই রাশি। তাহলে দেখা যাচ্ছে কি, আমরা যদি একটা মুরগি পরিমাপ করি তাহলে কি হলো? মুরগির তো প্রাণ আছে, মানুষের ওয়েট মাপলাম, তাহলে কি আমরা কি জড় হয়ে গেলাম? না। আমরা যখন পরিমাপ করছি, আমার পরিমাপ করছি, আমার দেহটার ভর মাপছি, তখন আমাকে জড় হিসাবে কল্পনা করে আমার ভর মাপা হচ্ছে। অর্থাৎ আমি আর জড় বস্তুর ভিতরে তখন কোনো পার্থক্য থাকবে না। তাই বলা হচ্ছে যা কিছু পরিমাপ করা হয় তাই রাশি যদি বলি তাও কিন্তু ভুল হবে না। এখন এই যে পরিমাপ কথাটা আসছে, যে রাশি আসলো, পরিমাপ আসলো, পরিমাপ কেন আসলো? যে আমরা কেন পরিমাণ নির্ধারণ করতে গেলাম, এর দরকার কি? তাহলে দেখো যে পরিমাণ নির্ধারণ করার দরকার এই জন্য যে তুমি একটা জিনিস, যে আমি তোমাদের এখানে ক্লাস নেব, কত সময় ধরে নেব, যদি একটা লিমিটেশন না থাকলে তাহলে আমি কি সারাদিন ধরে নেব? তা তো হতে পারে না, হবে না। তুমি একটা বাজার থেকে যে চাল কিনতে গেলে তাহলে তুমি কতটুকু চাল কিনবা? তাহলে নিশ্চয়ই তার একটা লিমিটেশন থাকবে, তার একটা মানে নির্দিষ্টতা থাকবে। এই তাই তুমি এখান থেকে যাবা,
যে কত দূর যাবা, তাহলে তোমার একটা টার্গেট থাকবে যে এখান থেকে তুমি ক্লাস সেরে তুমি বাড়ি যাবা, তাহলে তোমার এই কলেজ থেকে বাড়ির একটা দূরত্ব আছে, তারও একটা পরিমাণ আছে। তাহলে পরিমাপ করতে হয় এই জন্যে যে কোনো কিছুর একটা কতটুকু একটা আদর্শ জিনিসের সাথে আমরা তখন ওটাকে তুলনা করি। পরিমাপ একসময় লাগতো না। আমরা যদি সভ্যতার শুরুতে যাই, সেখানে তুমি দেখবে কি যে আদিম মানুষেরা কি ছিল, আদিম মানুষের সাথে আর পশুদের কোনো পার্থক্য ছিল না। পশুরাও যা করতো মানুষেও তাই করতো। কি করতো? যে শুধু খাওয়া আর ঘুমানো। এরপরে দেখা গেল যে মানুষ কি করলো, মানুষ এবং প্রাণী দেখবা যে তোমরা ওই ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখবা যে কোনো পশু প্রাণী হোক আর যাই হোক, ওরা কিন্তু গোষ্ঠীবদ্ধ থাকতে পছন্দ করে। এক পালে দেখবা যে হরিণ চলছে, এক পালে মহিষ চলছে, বন্য গরু চলছে, হাতি চলছে। মানুষের ভিতরে আদিমতায় তারা কি ছিল? গোষ্ঠীবদ্ধ ছিল। গোষ্ঠীবদ্ধ থেকে তারা কি করতো? কেউ মাছ মারতো, কেউ ফল আনতো, কেউ পশু শিকার করতো, এরকম করতো। কিন্তু দেখা গেল মানুষ তো একটু সাধারণ জীবের তুলনায় একটু মেধাবী ছিল প্রাণী হিসাবে। আমরা ছিলাম আদিতে একটু মেধাবী, আমাদের মেধার আস্তে আস্তে বিকাশ ঘটেছে। তাহলে আমরা দেখা গেল যে কী আছে, এক শ্রেণীর কি অনেকটা বড় একটা হরিণ মারলো, মেরে কী হবে? শুধু হরিণ খেতে ভালো লাগে না, আমরা দেখবো যে শুধু মাংস যদি আমরা খেতে যাই, শুধু মাংস ভালো লাগে না, তার সাথে কি করি আমরা একটু মাছ ভাত মিশাই খাই, শুধু মাছ খেতে ভালো লাগে না। এইরকমভাবে দেখা যায় যে আমরা ওই একটা শ্রেণী হরিণ মারলো, হরিণ থেকে কি করলো? একটা অংশ দিল, আর একটা গোষ্ঠী কি দিল? কিছুটা কলা দিল। এখন কতটা হরিণ দিলে কতটা কলা দেবে, এরও একটা নির্ধারণ করলো যে তোমরা হরিণের অর্ধেকটা ভাগ করে ফেললো, কলার খাদির অর্ধেকটা দিল, দিয়ে আমরা কি করলাম? এই বিনিময় প্রথা করে করে আস্তে আস্তে কি করলো? পরিমাপের দিকে আসলো। তারপরে কি করলো? ওরা যখন দাড়িপালা ছিল না, তোমরা জানো যে এইরকম একটা লাঠির দুই পাশে দুটো জিনিস বেঁধে দিয়ে আমরা ভর করে, লাঠিটা সোজা আছে তাহলে পরিমাণ ঠিক আছে। যে তোমরা এখন তো ডিজিটাল পাল্লা দেখো, আদিতে কিন্তু এরকম কাঠের বাটের দাড়িপাল্লা ছিল। তারপরে কি আসলো? কাটা আলা, এখানে কাটা দেয়া, মাঝখানে আসলো। এখন কি আছে? এই কাটার পরে এখন এসে গেছে ডিজিটাল পাল্লা, যে পয়েন্ট ওঠে যে কতটুকু ওয়েট হলো। তাহলে এইভাবে পরিমাপের দিকে আমরা গেলাম। তারপরে কি হলো? যে কতটুকু আমরা চললাম। তাহলে এক প্রহর ধরে আমরা চললাম, বা এক বেলা ধরে, সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা একটা দূরত্ব গেলাম। এইভাবে আমাদের আস্তে আস্তে পরিমাপ আসছে। তাহলে পরিমাপটা না আসলে হয় না। কারণ কি, আমি কতটুকু ধান বিক্রি করে আমি কতটুকু তোমার কাছ থেকে অন্য জিনিস নেব, বা আমার কাছে গম আছে, আমি কতটুকু গম দিয়ে তুমি আমাকে কতটুকু, ধরো গমের বিনিময়ে তুমি আমার তেল দেবা, কতটুকু দেবা। তাহলে একটা পরিমাপ মানে একটা সীমাবদ্ধতা বা একটা পরিমাণ নির্ধারণ করার প্রয়োজন হয়ে পড়লো। তাই আমরা সেইটাকে বলছি রাশি। পরিমাপ আসছে, তাহলে ভৌত বিজ্ঞানে যা কিছু পরিমাপ করা হয় তাই রাশি। এখন কথা হচ্ছে যে রাশি তো পড়লাম, এখন রাশির ভিতরে দেখা গেছে যে কি, যে রাশি কয় প্রকার। রাশির প্রকার ভেদে আমরা বলছি কয় প্রকার। আমরা রাশির বিভক্ততা যদি বলি, তাহলে রাশিকে আমরা কিন্তু বিভিন্নভাবে ভাগ করতে পারি। কেমনভাবে পারি? ধনাত্মক রাশি, ঋণাত্মক রাশি, তোমরা জানো। এরপরে বলছে কি, যে রাশিকে আমরা মান এবং দিকের ভিত্তিতে রাশিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে, স্কেলার বা অদিক রাশি। অদিক রাশি, স্কেলার কোয়ান্টিটি। আরেকটা আছে 2 নম্বরে ভেক্টর বা দিক রাশি। ভেক্টর কোয়ান্টিটি। এখন এই যে দিকের কথাটা কেন আসছে? এই রাশিকে ভাগ করেছি কিসের ভিত্তিতে? দিকের ভিত্তিতে। দিকের ভিত্তিতে। কেন দিকের ভিত্তিতে ভাগ করেছি? দিক কেন আসছে? দিক আসছে এই জন্য যে তুমি দেখো যে এখান থেকে তুমি রওনা দিলে বাসে উঠে, যে ঢাকায় যাবে, কোন পথে যাবে? মাওয়া হয়ে যাবে না যশোর হয়ে যাবে?
তাহলে দেখা যাচ্ছে যে তোমাকে দিক বললে না, তাহলে বাসটা 1 ঘন্টা পর কোথায় থাকতে পারে? বাসের যে স্পিড, যে পরিবহন যেগুলো চলে, সে পরিবহনের স্পিডের অনুযায়ী ধরো ঘন্টায় 60 কিলোমিটার বা 70 কিলোমিটার বেগে ওরা গড়পড়তায় এরকম ট্রেনে যায়। তাহলে এখান থেকে তুমি কোথায় থাকবে? 1 ঘন্টা পরে কোথায় থাকবে? যদি তুমি দিকের কথা বলো যে 1 ঘন্টা পরে তুমি এখান থেকে গোপালগঞ্জ থাকবে, যদি তুমি কোন দিকে? পূর্ব দিক থেকে যাও। আর যদি পশ্চিম দিক থেকে যাও, তাহলে 1 ঘন্টায় তুমি কোথায় থাকবে? খুলনা থেকে রওনা দিলে যশোরে থাকবে। যদি তুমি দিক না বলতে, তাহলে আমি 1 ঘন্টা পরে ও কোথায় আছে আমি ধারণা করতে পারতাম না। এই আধুনিক যত উন্নত হচ্ছে, বিশ্ব যত উন্নত হচ্ছে, ততই আমাদের ধ্যান ধারণা পাল্টে যাচ্ছে। যদি কিনা দেখো, আমি তোমাদের বলি, আজকে যদি এই মোবাইল ফোন আবিষ্কার না হতো, যদি এই সিস্টেমের আমরা এই তথ্য প্রযুক্তির এত ব্যাপকতা সৃষ্টি না হতো, আমি যে অনলাইনে ক্লাস নিচ্ছি বা আমরা এই করোনাকালীন পরিস্থিতিতে লেখাপড়া ধারাবাহিকভাবে চালায় রাখার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে, এই সবই ব্যর্থ হয়ে যেত। এত এত একটা সুন্দর সিস্টেম চালু হয়েছে যে একটা স্মার্টফোন হলে আমি এই যে ভিডিও করে, আমি অনলাইনের ক্লাস নিয়ে, আমি ইউটিউব চ্যানেলে, আমার যে চ্যানেল আছে, আমি চ্যানেলে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারছো। যদি এই মোবাইল ফোন আবিষ্কার না হতো, তাহলে কি হতো? তাহলে এর কোনো প্রচেষ্টাই আমরা করতে পারতাম না। তাহলে বলা যাচ্ছে যে আধুনিক যে আছে, চিন্তা ভাবনা আছে, তাহলে সেই চিন্তা ভাবনা এই দিকের কথাটা আসছে, দিক কোন দিকে যাবে বা কী হবে। এখন বলছি কি একটা কথা, দেখো যে এক সময় কিন্তু এত চিন্তা ভাবনা ছিল না। আমি বারবার করে একটু মানে বোঝানোর চেষ্টা করছি, তোমাদেরকে জানার চেষ্টা করছি যে কেন এই দিকের জিনিসটা হলো। এই যে আমাদের একটা বিষয় আছে, এই যে এখন গ্রামের মানুষের ধান ধান টান লাগানোর পর বর্ষার পরে, এখন কিন্তু আগের মানুষ এই সময়টা খুবই বেকার থাকতো, কোনো কাজ কাম করতো না, কারণ মানুষের অত চাহিদা ছিল না। যত চাহিদা বাড়ছে তত কাজ করতে হচ্ছে, তত ইনকাম করতে হচ্ছে। কিন্তু আগের মানুষের চাহিদা খুব কম ছিল, ঘরে ধান আছে, ওই পুকুরে কিছু মাছ টাছ আছে, ইত্যাদি ইত্যাদি, গাবি টাবি আছে, ওই চলে যেত। ওরা এই সময় ধান টান লাগায়, গ্রামের মানুষ কী হতো, ওই পুটলি বাদ দিয়ে একটা পোটলা ব্যাগটা ছিল না, নিয়ে বেড়াতে চলে যেত। কোথায় যেত? ওই ঘুরতে গেছে। কী হতো, যে পৌষ মাসে ধান কাটার আগে ফিরে আসলে হবে। ঘুরতে ঘুরতে কোথায় চলে গেছে, কোনো সিটি লিখলেও সেই সিটি কবে আসবে বা কী আছে, ডাক ব্যবস্থাও ভালো ছিল না। তাহলে কি হতো, যে কোন দিক কোথায় চলে গেছে কোনো খোঁজ হতো না। কিন্তু এখন আধুনিক সভ্যতায় কি বলছে, যে তুমি এখান থেকে যাওয়ার পরে আধা ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট পরে কোথায় আসো, তুমি যদি নাও বলো, তাহলে তোমাকে ট্র্যাকিং করে, তোমার কাছে যদি মোবাইল থাকে, আমরা বলে দিতে পারবো অমুক জায়গায় আছে, বা তথ্য প্রযুক্তি তা বলে দিতে পারবে যে তুমি কোথায় আছো, কোন অবস্থানে আছো। তাহলে দেখা যাচ্ছে কি, যে তোমার দিকটা যদি বলে, তাহলে তুমি তোমার গন্তব্য স্থান বা কোথায় আছো সেটা সঠিকভাবে জানা যাবে। কিন্তু অনেক রাশি আছে, যেমন তাহলে কি বললাম, যে বেগ বেগ একটা ভেক্টর রাশি। কেন? তুমি কোথায় দিকে যাচ্ছ, কোন দিকে যাচ্ছ, সেই দিকে ডিরেকশন বললে আমরা বলতে পারবো। কিন্তু অনেক জিনিস আছে তোমার দিকের প্রয়োজন হয় না। বাজার থেকে 5 কেজি চাল কিনলে, তো চালের আবার দিক কি? চাল তো কোনো দিক নেই, ও তো একটা স্কেলার, মানে ওর খালি মানই আছে, মানে পরিমাণটা। আমি যে এই যে 15-20 মিনিট ধরে ক্লাস নিলাম, এই 15-20 মিনিট ধরে কোন দিকে নিলাম, এর কি দিক বলার দরকার আছে? এর মানটাই যথেষ্ট। তাই বলা হচ্ছে মান ও দিকের ভিত্তিতে। আমি যদি বলি মান ও দিকের, শুধু দিকের ভিত্তিতে বলেছি, এটাকে যদি লিখি মান ও দিকের ভিত্তিতে, রাশিকে 2 ভাগে ভাগ করা যায়, স্কেলার রাশি মানে অদিক রাশি, আর ভেক্টর বা দিক রাশি। তাহলে দেখা যাচ্ছে কি, এই স্কেলার রাশি কাকে বলে, লিখতে গেলে অনেক সময় লাগবে, আমি তোমাদের মুখে বলি, তোমরা অবশ্যই বই দেখবে, বুঝতে পারবে। স্কেলার রাশি কি আছে? শুধু মান আছে। তাহলে যে রাশির শুধু মান আছে তাকে স্কেলার রাশি বলে। তাহলে এই রাশির কি আছে? শুধু শুধু মান আছে, মান আছে। আমি যদি এর দু একটা উদাহরণ দিই, তাহলে কি পাওয়া যাবে? ভর, সময়, কাজ ইত্যাদি ইত্যাদি হচ্ছে কি রাশি? স্কেলার রাশি, অর্থাৎ অদিক রাশি। এদের দিকের দরকার না। ভেক্টর রাশি কাকে আছে? যে রাশি মান ও এবং দিক উভয় আছে। তাহলে যে রাশির মান ও দিক উভয় আছে তাদেরকে বলা হচ্ছে কি রাশি? ভেক্টর রাশি। যেমন আমি যদি বলি বেগ, বল, সরণ ইত্যাদি এটসেট্রা, এই বললাম। তাহলে দেখা গেছে বলটা কেমন? এই যে
আমি এই কলমটা আমার হাতের পরে আছে, এখানে আমার সামনে টেবিল আছে, নিচুতে দেখানো যাচ্ছে না, এই হাতের উপরে কলমটার উপরে যদি আমি এইরকম বল প্রয়োগ করি তাহলে কলমটা আমার দিক থেকে ওই দিকে চলে যাচ্ছে। আবার যদি উল্টো দিকে করি তাহলে কলমটা ওই দিক থেকে আমার দিকে আসতেছে, তাহলে বলের নিশ্চয়ই দিক আছে, তাই না? আমি যদি এইভাবে যেদিকে আমি প্রয়োগ করব বল সেই দিকে যাবে, তাই না? মানে কলমটা সেই দিকে যাবে, তাহলে বল একটা ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশির মান এবং দিক উভয় আছে। তাহলে বোঝা গেল যে আমরা ভেক্টর রাশি কাকে বললো, স্কেলার রাশি বললো এদের। এখন আমি তোমাদের আর অল্প একটু কথা বলবো, সেইটুকু বলে শেষ করব যে আমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশির যদি পার্থক্য নির্ণয় করি তাহলে কিরকম দাঁড়াবে, এরকম দাঁড়াবে। আর অল্প একটু তোমরা দেখো যে কি হচ্ছে, যে এখানে যদি আমি লিখি স্কেলার রাশি বা অদিক রাশি, স্কেলার রাশি, এই জায়গায় যদি লিখি ভেক্টর রাশি, যে কোনোটা যে কোনো পাশে তোমরা লিখতে পারো। তাহলে একটা সংজ্ঞা দেওয়া মানে পার্থক্য লেখার সময় তোমাদের কি হয়, পার্থক্য লেখার সময় তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে তাদের যদি সংজ্ঞা থাকে তাহলে 1 নম্বরে সংজ্ঞা দিতে হবে, 1 নম্বরে সংজ্ঞা দিতে হবে। সংজ্ঞায় কি বলা হচ্ছে, যে রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয় অথবা যে রাশিকে শুধু মান দ্বারা প্রকাশ করা যায় তাদেরকে বলা হচ্ছে কি স্কেলার রাশি। তুমি যেভাবে কথাটা বলো না কেন সেই কথাটা বলার সময় তোমার কি থাকতে হবে, অবশ্যই তার ভিতরে তার সম্পূর্ণ বর্ণনা বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেই জিনিসটাকে যেন বোঝা যায়। এই স্কেলার রাশির সঙ্গে আমি বলি যে রাশি শুধু মান আছে তাকে স্কেলার রাশি বলে, যদি এইভাবে না বলে বলি যে রাশিকে শুধু মান দ্বারা প্রকাশ করা যায় তাকে স্কেলার রাশি বলে, দুটোই ঠিক। ভেক্টর রাশি যে রাশির মান এবং দিক আছে, অথবা বলি যে রাশিকে মান এবং দিক প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে। 2 নম্বরে বলা হচ্ছে যে এর কি আছে, শুধু মান আছে আর এর আছে মান ও দিক আছে। তাহলে কি আছে, এর মানের পরিবর্তনে পরিবর্তন হবে, মানের পরিবর্তন হবে, শুধু মানের পরিবর্তনে পরিবর্তন হবে। আর এর কি হবে, এর মানের হবে বা দিকের হবে, আবার বা মান ও দিকের উভয়ের পরিবর্তন হবে, উভয়ের পরিবর্তন হবে। এখন দেখো এর মান যেরকম, যদি আমি 4 কেজি না কিনে যদি আমি 5 কেজি কিনি, এটা মানের পরিবর্তন। এই কিন্তু এর মনে করি এই দিকে যাচ্ছিল 40 কিলোমিটার পার আওয়ার বেগে, তাই তো, এর মানের পরিবর্তন হয়ে গেল 30 কিলোমিটার পার আওয়ার বেগে। যদি দিক বলি, এই দিকে যাচ্ছিল 40 কিলোমিটার পার আওয়ার বেগে, ওই দিকে না যেয়ে যদি তার উল্টো দিকে যায় তাহলে এটা হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে এটা মাইনাস উল্টো দিকে। আবার মান এবং দিক উভয়ের পরিবর্তন, 40 কিলোমিটার বেগে না যেয়ে এই দিকে গেল কত, উল্টো দিকে মাইনাস 20 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে এইটা শুধু মানের পরিবর্তন হলো, এইটা শুধু দিকের পরিবর্তন হলো, এটা মান এবং দিকের উভয়ের পরিবর্তন হলো। 3 নম্বরটা বলি, 3 নম্বরটা হচ্ছে কি, সাধারণ গাণিতিক নিয়মে এটা যোগ বিয়োগ করা যায়, সাধারণ গাণিতিক নিয়মে। কিন্তু এইটাকে যোগ বিয়োগ করতে গেলে যেহেতু এটা বিশেষ রাশি, সাধারণ গাণিতিক নিয়মে আমরা যোগ বিয়োগ করতে পারবো না। 4 আর 5 যোগ করলে কত হবে, 9 কেজি হবে। কিন্তু এই জায়গায় দেখো যদি আমরা যোগ বিয়োগ করি সেটা সাধারণ গাণিতিক নিয়মে করা যাবে না, ভেক্টর বীজগাণিতিক নিয়মে। মনে করি এই দিকে গেল সে, মনে করো 50 মিটার গেল, সে এই দিকে ফিরে আসলো 30 মিটার, তাহলে তার স্মরণ হবে কত, স্মরণ হবে, এই স্মরণের মান হবে 50 থেকে 30 বাদ যাবে, 50 থেকে 30 বাদ গেলে কত হবে, 20 মিটার হবে। যেহেতু এর দিক বিবেচনা করতে হবে, এই দিকটা আমি পজিটিভ হলাম, এই দিকটা আমি কি হলো, নেগেটিভ হলো, তাহলে 50 থেকে 30। কিন্তু এই জায়গায় যদি বলি যে আমি যোগ করব,
50 আর 30 যোগ করে 80 মিটার হবে না, কারণ এখানে দিকের কথা অবশ্যই বিবেচনায় আনতে হবে। আমার কথা সবাই বুঝেছো? তাহলে আমরা আজকে এই যে ভেক্টর রাশি এবং স্কেলার রাশি বললাম, এটা বোঝা গেছে। এই আর একটু জিনিস, যে ভেক্টর রাশি এবং স্কেলার রাশির প্রকাশটা দেখাবো, সেটা হচ্ছে এইরকম। যে স্কেলার রাশির প্রকাশ, এই স্কেলার রাশি যেহেতু বিশেষ কোনো রাশি নেই, এর বৈশিষ্ট্য খুবই কম, তাহলে এর এক্স ওয়াই জেড এটসেট্রা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। কিন্তু ভেক্টর রাশিকে প্রকাশ করতে গেলে অবশ্যই আমাদের অবশ্যই বিশেষ কিছু পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। 1 নম্বরে বলা হচ্ছে কি, রেখা দ্বারা বা অক্ষর দ্বারা, আমরা অক্ষরটাকে লিখি অক্ষর দ্বারা। কিভাবে? এর মাথায় ভেক্টর চিহ্ন এরকম, তোমরা এসএসসিতে করেছো, তোমাদের এসএসসিতে সাধারণত নিচে দাগ দিয়ে করা হয়েছে এটা, অথবা এর উপরে দাগ দেওয়া এরকম, অথবা বোল্ড অক্ষরে মোটা হরফের অক্ষরে লেখা। এর মানটাকে কিভাবে লেখে? এর মানটাকে লেখে এই 2 বারে দাগ দিয়ে, এর মান অথবা শুধু এমনি সিম্পল অক্ষরে এর মান লেখে। তাহলে আমরা দেখলাম যে কি অক্ষর দ্বারা এভাবে আমরা একটা ভেক্টর রাশিকে লিখতে পারি। 2 নম্বরে হচ্ছে রেখা দ্বারা কিভাবে? এই যে ওপি একটা ভেক্টর রাশি, এই এখানে যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে পাদবিন্দু, আর যেখানে শেষ হয় সেটি হচ্ছে শীর্ষবিন্দু, তাই তো? তাহলে ওপি কে আমি যদি লিখি এই এ, কিন্তু এর মানটা কি হবে? ওপি ইকুয়াল টু এ। তাহলে আমি একটু বলি, এই রেখাটা দিয়ে আমি এ ভেক্টরকে সূচিত করেছি, যেখান থেকে শুরু সেটা পাদবিন্দু, যেখানে শেষ সেটা শীর্ষবিন্দু। তাহলে এইটা হচ্ছে এই ভেক্টর, আর এই এ ভেক্টর একটা মান থাকবে, সে মানটা হচ্ছে কি এই রেখাটার দৈর্ঘ্য, আর দিকটা হবে পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে। আশা করি সবাই বুঝেছো। এই হচ্ছে আমাদের ভেক্টরের প্রকাশের পদ্ধতি। তাহলে আমরা আজকে ভেক্টর রাশি এবং স্কেলার রাশি সম্পর্কে মোটামুটি একটু জানার চেষ্টা করলাম। তোমরা বই পড়বে এবং সেখানে যদি কোনো জিজ্ঞাসা থাকে আমার পরের ক্লাসে অবশ্যই তোমরা করবো। বোঝা গেল? তাহলে আমি আজকের যে সূচনাটা করলাম, এই সূচনাটা ধারাবাহিকভাবে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব, এবং তোমরা সেগুলো নিয়মিত দেখবে এবং সেটা বইয়ের সাথে মিলাবে। এরপর আমি ছোট্ট একটা কথা বলি, যারা পরে আমার এই ক্লাসে জয়েন করেছো, আমার নামটা হয়তো তোমরা অনেকেই জানার আগ্রহ প্রকাশ করতে পারো। যারা জয়েন করেছো, আমার নাম হচ্ছে গোবিন্দচন্দ্র জোয়ারদার, আমি প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি এলবিকে মহিলা কলেজ। আমি তোমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে নিব এবং তোমরা আমার সাথে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে এবং সবার সুস্থতা কামনা করে আমি আমার ক্লাস আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।